নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আনকাট সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। আর আজ আমাদের অতিথি শাশ্বত চট্টোপাধ্যায়। ছোট শহরের গানে বোকা স্বপ্নের দাবি। চা খেতে খেতে সামনে ব্ল্যাক কফি, কোনটা বেশি পছন্দ করো, কফি না চা? আমি পার্সোনালি পছন্দ করি চা, কিন্তু কফি খেতে মাঝে মাঝে খারাপ লাগে না। ব্ল্যাক কফি শুনলেই মানে একটা কিছু অন্যরকম ব্যাপার মনে হয়, মানে যে একটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে আমার একটা কোনো ছবি হয়তো, কিন্তু তার নয়। ব্ল্যাক কফি এমন একটি ছবি, আমি যে চরিত্রটা করছি সেই চরিত্রের নাম তীর্থরাজ রায়। ধরে নেওয়া যেতে পারে সে মানে এমন একজন ডিরেক্টর যার সঙ্গে মানে আমরা যদি ইমেজ ওয়াইজ ভাবি, ধরে নিলাম ইয়াং টাইমের যদি সত্যজিৎ রায় ভাবলে যেটা যে ইমেজটা আসে, একটা লার্জার দ্যান লাইফ একটা ইমেজ, সেই রকমই একটি চরিত্র এই তীর্থরাজ রায়। তোমাকে ভেবেছি আমারই মতো কেউ ঘর পোড়া। I am a citizen of world of film, world of dream. সে এখন আর ধরে নিলাম হিরোইনের সঙ্গে একটা অদ্ভুত ছবি করতে করতে একটা সম্পর্কে জড়ায়, সেইরকম একটা জড়িয়ে ফেলে। এই ভদ্রলোকই ব্ল্যাক কফিটা খান। তুমি হিরোইনের সঙ্গে সম্পর্কে জানানোর কথা বলে ডিরেক্টরের, তুমি তো এই তোমায় বলটা দিলাম লুকবে বলে। আনকাট তো বল ইন্ডাস্ট্রির যখন তারপরে এটা তো হয়েই থাকে, এটা কোনো ব্যাপারই না। ডিরেক্টর যদি প্রেমে না পড়ে নায়িকার সেই ইমেজটার, এবং তার ক্যামেরাম্যান যদি সেই মহিলার ইমেজটায় প্রেমে না পড়েন, সেই ইমেজটাকে দর্শক পুরুষ মানুষ কী করে সে মহিলার প্রেমে পড়বে? তো তোমার এর আগে প্রেম হয়েছে? দুমদাম প্রেমে পড়ি, কিন্তু আওয়াজ করি না। কেউ জানতেও পারে না। কেন করবো? বৌদিও জানতে পারে না। কেন? বৌদি 5টা লোককে দেখে ভালো লাগে না? বৌদিকে সব কথা আমার এসে বলে। বুঝতে পেরেছি, মানে কেমিস্ট্রিটা জমজমাট আর কি, ঠিক কোনো সন্দেহ নেই। আচ্ছা, কেমিস্ট্রির কথা হচ্ছিল, ডিরেক্টর অ্যাক্টরের একটা কেমিস্ট্রি হয়, তো কোথাও মনে হয় শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে মানে একটা সময় শাশ্বত চট্টোপাধ্যায়, এখন সবাই খুব লেখালি সবাই বলে যে বা এবং অনেক ডিরেক্টররা বলে অপুকে ঠিক করে আগে ব্যবহার করা হয়নি, এবং শাশ্বত চট্টোপাধ্যায় যাতে এখন যেভাবে কাজ করছে না, আমার বক্তব্য তারা কেন ব্যবহার করেননি যারা বলছে। রাইট, আমি এই জায়গাটাতেই আসতে যাচ্ছি। কমলেশ্বর বা শ্রীকান্ত মহোদয় আমাকে অফারটা দেন যে মেঘেটা কাতারার এই নীলকণ্ঠ বাগচির চরিত্রটা করতে হবে, তখন ভেঙ্কটেশেরই আমি একটা সিরিয়ালে অভিনয় করতাম, সংসার সুখের হয় রমণীর গুলো। আমি দেখলাম ওই ছবিটা করতে গেলে আমার সিরিয়ালটা ছাড়তে হবে, না ছাড়লে ওইটা একদম অন্য জিনিস এবং মেঘেটা কাতারাটা হবে না। তা আমি গিয়ে তখন ওদের বলি যে আমাকে তাহলে ওইটা থেকে বাদ দাও, তখন ছাড়ি। এবং তারপর থেকে আর সিরিয়াল মেগা সিরিয়াল করার দরকার হয়নি, মানে দরকার হয়নি। তারপর থেকে ছবি পরপর আসতে আরম্ভ করে, এবং মেগা করতে গেলে যে সময়টা দিতে হবে সেই সময়টা চলে যায়। তো কাজেই নিয়েছেন, কিন্তু সেই অর্থে ছবিতে তখন হয়তো নেওয়া হতো না। কেন, কি মনে হয় তোমার? সেটা আমি জানি না, সেটা হয়তো একটা ধারণা ছিল যে যাদের মেগা সিরিয়ালে বা টিভিতে রোজ দেখা যায় তাদের দেখতে হলে কেউ যায় না। তোমার একটা আগে যতবার কথা হচ্ছে, ইভেন ব্ল্যাক কফির আউটডোরও কথা হচ্ছিল, তখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলেছিলে তোমার ছবি ডিরেক্ট করা অনেকদিন ধরে শখ। আমার প্রথম মানে ডিরেক্ট করার শখটা জেগেছিল সন্দীপ রায়ের সঙ্গে কাজ করতে হবে, এবং তার কারণ হচ্ছে টেকনিক্যালি অনেক কিছু শিখেছিলাম বাবুদার কাছ থেকে, যেটা অবভিয়াসলি উনি শিখেছিলেন ওনার বাবার কাছ থেকে, সত্যজিৎ রায়ের কাছ থেকে। উত্তেজনা ক্রিয়েট করতে গেলে সারাক্ষণ যে লাউড মিউজিক দরকার, বা সারাক্ষণ যে শাক 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 এইগুলো দরকার, এই দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম টেলিভিশনে। মানে কিছু হলেই কি বললি চাক 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 চাক, কেন? রিয়েল লাইফে তো হয় না। এই ব্যাপারগুলোর বাইরে গিয়ে কিছু করার একটা ইচ্ছে জেগেছিল। তুমি কখন ঠিক করলে? অবভিয়াসলি বাড়িতে দেখো বাবা অভিনেতা একটা ব্যাপার তো থাকেই, কিন্তু কোথাও হঠাৎ করে না তোমার, না আমার প্যাশন ছিল প্রথম থেকে? না না না, অভিনয় ছিল না, কিছুই ছিল না। একটা টাইমে দেখলাম যে কলেজে পড়তে হয়, তাই পড়ছি। তো বাবা একদিন ডাকলেন, ডেকে বললেন যে কি করবি তুই? কি করবো মানে? আমি তো পড়ছিস তো বুঝতে পারছি, পরে কি করবি? তো আমি বললাম অ্যাক্টিং করবো। বাবা শুনে চমকে গিয়েছিল,
হয় না, সে আমাদের মধ্যেও ছিল যে একটা চান্স পেলে ফাটিয়ে দেবো, কী করে টালিগঞ্জ আমার পকেটে, এই ধারণা নিয়ে অনেকে আসেন, আমারও ছিল। তো বাবা বলল হাঁ করে তাকিয়ে গেল, কেন কেন মানে ওটা খুব মজার চাকরি দেখলাম, খুব মজার প্রফেশন। প্রচুর লোক, প্রথম কথা হচ্ছে যে সিনেমায় দেখালেই প্রচুর লোক তাদের দিকে ধেয়ে যায়, ফটোগ্রাফ নেয়। আর সকালে বাড়ি থেকে বেরোনো অবধি, রাতে বাড়ি ফেরা অবধি, বেরোনোর থেকে রাতে বাড়ি ফেরা অবধি পুরো ব্যাপারটাই প্রডিউসারের আন্ডারে। তুমি কী চা খাবে, কি কফি খাবে, সেটা তোমার কোনো খরচা নেই। সুন্দর করে একজন লোক থাকবে, সে তোমার সুন্দর করে সাজিয়ে দেবে, সুন্দর সুন্দর জামা কাপড় দেবে, পরে বিভিন্ন দিন বিভিন্ন হিরোইনের সঙ্গে প্রেম করবে, এইসব ব্যাপার। তারপরে একটা সিনেমা শ্যুট করতে গিয়ে আজ এখানে বেড়াতে চলে যাবে, ওখানে বেড়াতে চলে যাবে, তার জন্য পয়সাও পাবে, খরচা হচ্ছে না। বাবা কিছুক্ষণ শুনে এটা হাঁ করে তাকিয়েছিল আমার দিকে, মানে এই জন্য তুই অভিনয় করবি? আর না, তাই তো না, কী আছে, মানে বাবা বলে যে তোর অবস্থায় বুঝতেই পারছি, বাইরে থেকে যারা ইন্ডাস্ট্রিটাকে দেখে বা আমাদের দেখে যেটা মনে করে, তোর তাই ধারণা। তো বলো তুই শিখেছিস, মানে তুই রাঁধতে জানিস? হঠাৎ এই প্রশ্নটা দিল, তুই রাঁধতে জানিস? কী রাঁধবো, কেন না, তো তোর মা জানে। বললো হ্যাঁ, কেন জানে? তো কেন আবার কি, দিদার কাছ থেকে শিখেছি? তখন বাবা বলে তোর কি মনে হয় অভিনয়টা কি মানে রান্নার থেকে সোজা জিনিস, শিখতে হয় না কিছু? ওই যে ঢোকালো চারবাকে, মানে যোচনদার আন্ডারে। প্রথম শুরু হয়েছিল ঘর মোছা দিয়ে, বুঝলে, রিহার্সাল রুম মোছা দিয়ে, মানে বালতি নেতা নিয়ে বসে বসে মোছা দিয়ে। কিন্তু তখন মনেও হয়নি যে এটা কাজ, মনে হচ্ছে এটা এমন কাজ। এখন তো কাউকে, এখনকার কাউকে বললে তো মানে সাংঘাতিক কাণ্ড বেঁধে যাবে। এখন তো অনেক কিছু নিয়েই কাণ্ড বেঁধে যাচ্ছে। একটা সিরিয়াল হিট করে গেলেই তো তার চাটা একটু ঠান্ডা থাকলে সে ছুঁড়ে ফেলে দিচ্ছে, শুনছি। বড় স্টার, আমরা অত বড় স্টার নই, তো আনকাট। না, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনেতা স্টার সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই জায়গাতে যেটা আমি জানতে চাইবো যে যে সময়ের কথা হচ্ছিল, যেহেতু সুনীল চট্টোপাধ্যায়ের কথা হচ্ছে, মানে তুমি তো উত্তম কুমারের জনপ্রিয়তাকে দেখেছো। উত্তম কুমারের জনপ্রিয়তা আমি দেখিনি। আমি দেখেছি যেটা, উত্তম কুমারের পাত্তাও দিতাম না। উত্তম জেঠুকে আমি অনেকবার দেখেছি, শুটিং দেখেছি, করেছি, বাবাও শুটিং করে, উত্তম জেঠুও শুটিং করে। তো কী এমন আহামরি ব্যাপার? দুটো ইনসিডেন্ট হয়েছিল। এক হচ্ছে আমার মনে হয় ওটা 79, ইডেন গার্ডেনে দিলীপ কুমার একাদশ ক্রিকেট খেলতে এসেছিল ভার্সেস উত্তম কুমার একাদশ। আমি তখন খুব ছোট, তখন বোধহয় সদ্য ডন ছবিটা রিলিজ করেছে, বুঝেছো? বাবার সঙ্গে, বাবা আমার ড্রেসিং রুমে নিয়ে গিয়ে অমিতাভ বচ্চন বসেছিলেন, এইসব রেখাজি ছিলেন, বিনোদ খান্না ছিলেন, সব ঘুরে ঘুরে অটোগ্রাফ নিচ্ছি। ওটাই তখন ক্রেজ। পুরো ব্যাপারটা হলো ড্রেসিং রুমে আমরা বসে আছি, খেলাটা শুরু হবে, দেখলাম উত্তম জেঠু এবার ড্রেসিং রুম থেকে, তখন শরীর খুব খারাপ, মানে খেলা বারণ, খেলা ফেলার কোনো চান্সই নেই। উনি কী করবেন, একটা বল দেওয়া হবে, এরকম করে উনি আন্ডার আর্মে বলটা কেউ করবে, উনি ব্যাটটা দিয়ে জাস্ট ঠেকিয়ে দেবেন, এবার ম্যাচটা চালু হবে। মাঠে নামাতে যেটা হলো ইডেন গার্ডেনে, ওইটা দেখলাম এই লোকটার জন্য এত, এই তো রোজই দেখি। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মারা যাওয়ার পরের দিন সকালটা কলকাতার রাস্তায় আমি যতটুকু দেখেছি কোনো মাথা ছাড়া আর কিছু দেখতে পাইনি। তারপরে উত্তম কুমার চিনতে আরম্ভ করলাম যে কেন। তার আগে অবধি একদম, মানে আমার মনে আছে এখনও মিস্টার বচ্চন চুইংগাম চিবোতে চিবোতে ব্যাট হাতে ড্রেসিং রুম থেকে ওই ইডেন গার্ডেনের ক্লাব হাউস ওই পাশের সিঁড়ি দিয়ে নামিয়ে এবার খালি ব্যাট হাতে খাইকে পান বানারসওয়ালা বলেছিলাম, আমি উঠে লাফিয়ে উঠেছিলাম একদম চেয়ারে। হ্যাঁ, কিন্তু তারপরে মানে আস্তে আস্তে উত্তম কুমারের সঙ্গে পরিচিত হই, এখনো হয়ে যাচ্ছি, পুরোটা শেখা হয়নি। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। তো তোমার কাছে উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমারের আশেপাশে আমি কাউকেই রাখতে পারছি না, বাবাকেও রাখি না। মানে সত্যি কথা বলতে কি, তার কাজ না দেখলে তো একটা মানুষকে বোঝা যায় না। মানে আমি এখনো অমিতাভ বচ্চনের সেই সেম ক্রেজের মধ্যে আছি। সঙ্গে আবার কবে দেখা হয়েছিল? লাস্ট তিনের একটা, তো হ্যাঁ আলোচনায় হ্যাঁ এসেছিল। তিনের একটা স্ক্রিনিং করা হয়েছিল সাউথ সিটি, সাউথ সিটিতে। তো সুজয়
আমাকে আমার স্ত্রীকে ডেকেছিল। তো সুজয় পরিচয় করিয়ে দেন মিস্টার বচ্চনের সঙ্গে। উনি ওই এই সিটটায় বসেছিলেন, ঠিক তার সামনের সিটটায় আমরা ছিলাম। তো গিয়ে পরিচয় করলাম, বব বিশ্বাস হিসেবে পরিচয় করালো। তখন তো খুব ভালো ভালো ভেরি নাইস এটা হলো। আমি আবার বললাম, আমার বাবার কথাটা তুললাম, কারণ আমার বাড়িতে বাবাকে লেখা, ওনার হাতে লেখা একটা কার্ড আছে। আমি সেই রকমটা বললাম, বাবার কথা বলাতে ওনার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। তখন ওই হাতটা এখান থেকে এসে মাথায় চলে এলো স্ট্রেট। তো কাজেই সেইটা একটা এক্সপিরিয়েন্স। ইচ্ছে আছে ওনার সঙ্গে কাজ করবো, কিন্তু সেটা আমার ইচ্ছাতে হবে না। আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই। যদি কেউ দেখেন দয়া করে। তুমি তো ডিরেক্ট করবে। সুজয় ঘোষ, হ্যালো, ইচ্ছে আছে। তো তুমি ডিরেকশনের কথা যখন আসছে, তুমি তো ডিরেক্ট করবে, কোন জনরা ডিরেক্ট করবে? আমার কমেডি আমি অলরেডি ভাবছি একটা, মানে অনেক দিন ধরেই ভাবছি। এখন যতক্ষণ না, সেই যে বললাম প্যাশনের ব্যাপার, ওটা যতক্ষণ না ঠিক করে যদি না করতে পারি করব না, প্লেন অ্যান্ড সিম্পল। বহুদিন ধরে জগ্গা জাসুস নিয়ে মানে অনুরাগ দা এতটা অপটিমিস্টিক কথা কেন, বলছে। এটা রণবীর কাপুরের বক্তব্য। আমি এইটুকু বলতে পারি যে ট্রেলারটা কিছুই না। শহরের গানে বোকা স্বপ্নের দাবি আরো এগিয়ে আসতে দাও। এই টেলিভিশনে আমার ফিরে আসে দেখানো, সেটা কি মানে এটা খুব ইন্টারেস্টিং। মানে এটা ইন্টারেস্টিং কেন, এটা বেশ কয়েকদিন ধরে ছবি যখন দেখানো হয় না টেলিভিশনে, ধরো কোনো ছবি দেখানো হলো, এটা লাস্ট দেখানো হয়েছে আমাদের ঈগলের চোখও দেখানো হলো। এই দেখাবার পরে না কিছু কিছু ফোন আসে, অপরিচিতদের ফোন, এবং তাদের বক্তব্য হচ্ছে এই ছবিটা দেখে খুব ভালো লাগলো। আমি যখন প্রশ্ন করি যে আপনি সিনেমা হলে গিয়ে কেন সিনেমাটা দেখেনি, তারা একটা কথা বলেন যে দুটো কারণ, মেনলি দুটো কারণ। এক হচ্ছে শারীরিকভাবে তারা সিনেমা হলে যাওয়ার জন্য সক্ষম নয়, বয়সের ভারে হোক, কেউ অসুস্থ হোক, এক নম্বর। আর দু নম্বর, তারা যেটা বলেন যে প্লেক্সের টিকিটের দাম যা হয়েছে তারা অ্যাফোর্ড করতে পারে না। যদি আমি এই দর্শকদের কাছে পৌঁছতে পারি যারা হয়তো হলে আসতে পারছেন না বিভিন্ন কারণে, ওয়াই নট? এটা তো মেগা নয়, মেগা আমি করবো না। আমি এখনো বলছি মেগা আমি অনেক মানে আমি যদি বলি অনেক সিনিয়র আর্টিস্ট বা ভেটারান আর্টিস্ট তারা এখনো মেগা করতে বাধ্য হচ্ছেন। ফর ইনস্ট্যান্স সাবিত্রী চট্টোপাধ্যায় করেন, মানে সাবিত্রী চট্টোপাধ্যায় অ্যাক্টিং করাটা চালিয়ে যান, মানে এখনও অনেকের অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। সাবিত্রী চট্টোপাধ্যায়ের অভিনয় করে যান, উনি যতদিন পারবেন অভিনয় করুন, চাও। এটা একটা একদম, এটা অ্যাটলিস্ট ওনার সঙ্গে যারা অভিনয় করছে তারা তো কিছু শিখছে, কিছু তো শিখছে, মানে নতুন যেটা কোনো কোনো ইনস্টিটিউট শেখাতে পারবে না। জগ্গা জাসুসের কথায় আসবো, মানে অনুরাগদার সঙ্গে যখন লাস্ট রিসেন্টলি কলকাতায় ছিল, কথা হচ্ছিল, বলেছিল যে বব বিশ্বাসকে তোমরা সবাই দেখেছো, এবং এইবার যে আরেকজনকে দেখবে সেটা দেখেও কিন্তু মানে বব বিশ্বাসটা যে ওই লেভেলে যাবে সেটা আমরা কেউ ভাবিনি। একটা সারা পুরো ছবির মধ্যে 9 মিনিট কত সেকেন্ডের একটা ডিউরেশন ছিল। তুমি যদি ক্লিপিং মানে, তো তুমি রাজি হয়েছিলে কেন, মানে আমার মনে হয়েছিল লেগেছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তাছাড়া প্রথম হিন্দি ছবি, আমি না বলার কে, আমি কোন হরিদাস পাল। যেটা ইন্টারেস্টটা লেগেছিল সেটা হচ্ছে যে ওইটাই, মানে আমার যেটা মনে হয় এখনো, মানে বব বিশ্বাস এত হয়েছে কারণ ফার্স্ট খুনটা হওয়ার আগে অবধি লোকে বুঝতে পারেনি এই লোকটা খুন করতে পারে। পাশে বসে যখন প্রথম গুলিটা চালিয়ে দিয়েছিলাম, পাশে বসে দেখতে গিয়েছিলাম, মানে সুজয় টুজয় সব মিলে আমরা, আবিরের বউ, আমি, আমার বউ, কাউকে তুমি জানাওনি, কেউ জানতো না, বাড়ির কেউ জানতো না। এবং যেই ফার্স্ট গুলিটা চালিয়েছি আমার বউই আমার হাত খামচে ধরেছে খাপ করে। আর জগ্গা জাসুস নিয়ে মানে অনুরাগদা এতটা অপটিমিস্টিক অনুরাগ কথা কেন, বলছে। এটা রণবীর কাপুরের বক্তব্য। একটু বলো, মানে মোটামুটি মানে আমি এইটুকু বলতে পারি যে ট্রেলারটা কিছুই না। আর এই যে বারবার করে শুটিং, মানে প্যাচওয়ার্ক, সেটা কি রণবীর ক্যাটরিনার সম্পর্কে না, মানে কিসের শুরু হচ্ছে? সম্পর্ক? তাদের সম্পর্ক, তাদের পার্সোনাল ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে আমি জেনে কি করবো। শুটিং এ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শুটিংয়ে কোনো প্রভাব পড়েনি। না না, এর পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, কি আছে।
প্রলয়ের কথায় আসবো, মানে প্রলয়তে একদম আমার পার্সোনালি মনে হয়েছে তুমি যখন মানে প্রলয়টা দেখে হয়তো অরিন্দমশীল তোমাকে সবরের জন্য আরও ভালোভাবে চিন্তা ভাবনা, কারণ অ্যাটিচিউড, যে অ্যাটিচিউড তুমি প্রলয় তোমার ছিল সবরে, সেই অ্যাটিচিউডের কিন্তু রিফ্লেকশন আছে। কেউ ভাবেনি, মানে ওরমভাবে ওই ধরনের চরিত্র আমাকে আগে কেউ ভাবেনি। এই সবকটাই হচ্ছে যে ভাবনার বাইরে গিয়ে যেটাই করছি সেটাই মানুষের ভালো লাগে, এটাই স্বাভাবিক। বাড়িটার বাংলা আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। সেই অর্থে কমার্শিয়াল সাকসেস পেল না। কমার্শিয়াল সাকসেস সেকেন্ড উইক হাউসফুল গেছে, থার্ড উইক আমি এইগুলো বুঝি না, জানো তো। সবাই বলে যে এই ধরনের ছবি এলে নাকি সবাই বড় তো বড় অনেক কিছুই বলে, না, বড় বড় প্রোডাকশন হাউস নাকি সরিয়ে চলে। দেয়। হ্যাঁ, না, প্রোডাকশন হাউস নাকি সরিয়ে দেয় বড় বড় সবকটা ছবিরই production house। পোস্টারে সগৌরবে চলিতেছে, রানিং সাকসেসফুলি, এগুলো লেখা থাকে। কোনটা কটা কি চলে বা না চলে, বা কতটা চলছে, কেন চলছে না, এর মধ্যে অনেক হিসেব আছে কিন্তু। হ্যাঁ, এর মধ্যে আমি ঢুকতে চাই না, আমি আমার কাজটা মন দিয়ে করি, বাকিটা ভুলে যাই। এই জন্য কি সাতশো চট্টোপাধ্যায়ের কোনো বিতর্ক নেই? কিসের কোনো বিতর্ক? কোনো রকম কিছুই শোনা যায় না, বিতর্ক নেই কোনো রকম, রিউমারও কোনো, মানে আমি যতদিন থেকে আমার সামাজিক রিউমার বা বিতর্ক সৃষ্টি করে পাবলিসিটি আমার দরকার নেই। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি সেটাই হয় বলে তোমার ধারণা? না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় বলে আমার ধারণা। মানে সত্যি নয়, ওটা ইচ্ছা করে ক্রিয়েট করা। হ্যাঁ, আমার হাতে ছবি নেই কিন্তু আমি খবরে আছি, সিম্পল তো, অসুবিধা কি আছে? আনকাট বলছি। এবং আমাকে আমি লোকে যদি সিনেমায় দেখতে পাচ্ছে না, কিন্তু খবরের কাগজে দেখতে হবে যে আমি যে মরে যাইনি, সেটা তো আমার প্রমাণ করতে হবে। সেটা তো আমি মনে করি আমার কাজ দিয়ে আমি প্রমাণ করবো যে আমি মরে যাইনি। ওকে, আমি এই জায়গাটাতে আসছিলাম যে কোথাও তো মানে স্টারডম বা যারা আর কি স্টার, তাদের ক্ষেত্রে সবসময় এটা তাদের মনে করা হয় বা বলা হয় যে সবসময় মানে দূরে যদি একবার দূরে সরে গেলে হয়তো মানুষ মনে থাকবে না, সেই ভয়টাও কাজ করে। এবং কোথাও কিছু কিছু ক্ষেত্রে সত্যি তো সেই জায়গা থেকে যদি এরকম করে, এত ইনসিকিউরিটি কেন? আমার বক্তব্য হচ্ছে এত ইনসিকিউরিটি তো দরকার নেই। আমার জীবনটা তো শুধু আমি মানে স্টার, মানে আমি স্টার বলতে কি মানে আমি বুঝতে পারছি, স্টার শব্দটা বাংলায় আগে ছিল না, কিন্তু এখন তো সবাই স্টার। হলিউড শুধু স্টার নয়, কে মেগা, কে সুপার, আরও হয়তো আবিষ্কার হবে। আমার কাছে সিনেমাটা কিন্তু ডেইলি নিউজ পেপার নয়। এটা যারা ভেবে সিনেমা বানান, আমি বলতে বাধ্য হচ্ছি, তারা সিনেমাটা তৈরি করবেন না। সিনেমাটা শুধু ব্যবসা করার জায়গা নয়। তো তোমার কি মনে হয় নতুন নতুন ছবি মানে বারবার বলতে দর্শক কম? আমি যখন সিনেমা দেখতাম, আমি বাজারে পয়সা ছেড়ে সিনেমার টাকা জোগাড় করতাম, বাজার করতে গিয়ে সেখান থেকে ঝেপে 90 পয়সার লাইনে দাঁড়াতাম। হ্যাঁ, আর তখন চিপসের প্যাকেটের দাম ছিল হয়তো 1 টাকা বা 2 টাকা। আমি একটা বালতি নিয়ে বসতে হয়, নইলে সিনেমা দেখা যায় না। আসল সিনেমা হচ্ছে সেটাই যেটা তুমি গল্পও বলে দেবে, একবার দেখিয়েও দেবে, কিন্তু তুমি আবার সেটা দেখতে চাই। এবার একটু র্যাপিড ফায়ারের মতন যাই, হ্যাঁ, শেষের দিকে এসছে। সত্যজিৎ রায় না ঋত্বিক ঘটক? সত্যজিৎ রায়। কেন? তার কারণ ঋত্বিক ঘটক শুধু ইমোশন দিয়ে ছবি বানিয়েছেন, সত্যজিৎ রায় ছবিটা মানুষের কাছে কি করে পৌঁছবে, কিভাবে পৌঁছবে, সেটা পর্যন্ত অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে, অত্যন্ত ক্যালকুলেশনের সঙ্গে ছবিটা যে কারণে করার উদ্দেশ্যটা, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা অবধি সত্যজিৎ রায় মাথা খাটিয়েছেন। সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেত্রী হিসেবে যদি বলি, সাবিত্রী চট্টোপাধ্যায় ওইরকম একজন গ্ল্যামারহীন মহিলা, এরকম শর্ট হাইট, উনি যখন স্ক্রিনে থাকেন অন্যদিকে নজর যায় না। এবং এটা আমি শুনেছিলাম বাবার কাছ থেকে যে উত্তম কুমারও সাবিত্রী চট্টোপাধ্যায়কে ভয় পেতেন। একটা যেটা জানতে চাইবো যে তুমি যদি ডেটে যেতে চাও, কোথায় এবং কাকে নিয়ে যাবে ডেটে? এখন যেরকম ফেস যাচ্ছে, আমি ক্যাটরিনার সঙ্গে যাবো। আচ্ছা, মানে জায়গা জাসুস করার পর সামনে থেকে এখন আমরা একসঙ্গে কাজ করছি তো। এখন অনেক যারা তোমার যারা ফ্যান ফলোয়িং, মানে যারা তোমাকে যারা দেখেছে, তাদের অনেকের বক্তব্য মানে শুভেন্দু চট্টোপাধ্যায় থেকে তোমার বেশি ভক্ত, এবং অনেকে মনে করেন তুমি মানে অ্যাজ অ্যান অ্যাক্টর বেটার। সেটা তুমি কীভাবে বলো? তার কারণ হচ্ছে আমি অনেক বেশি ভ্যারাইটি চরিত্র পেয়েছি যেগুলো করার, আর বাবা কিন্তু পাননি। আমার বাবাকে বুঝতে গেলে থিয়েটার দেখতে হবে। এখন যারা মানে এই মুহূর্তে যারা জনপ্রিয় স্টার, তাদের ফ্যানেদের মধ্যে লড়াই, এইসব কীভাবে দেখো তুমি? মানে আমার এগুলো খুবই হাস্যকর বলে মনে হয়, জানো। কারণ কি, ফ্যানেদের মধ্যে লড়বো কেন? ওর ফ্যান যে আমার ফ্যান হবে না, কেন হবে না? আমার বক্তব্য কেন ফ্যান ক্লাব কারা চালায়? ওরাই চালায়। কেন? কি আমি ভালো না লাগলে আমার ছবিটা লোকে দেখতে যাবেন না, কিন্তু আমাকে যে খারাপ লাগবে সেই দায়িত্বটা আমার, কিন্তু
আজকে উত্তম কুমার বা অমিতাভ বচ্চন যত না হিট আছে তার থেকে বেশি ফ্লপ আছে, খোঁজ নিয়ে দেখো। তাতে অমিতাভ বচ্চনের কিছু যায় আসেনি, উত্তম কুমারের কিছু যায় আসেনি। আচ্ছা, দেবজিৎ আবির যিশু যদি বলি চারজনের মধ্যে কার? ওই তুমি যেভাবে বললে তাই বলি। হ্যাঁ? দেবজিৎ আবির যিশু, আমি খুব ভালো মুখস্থ নকল করতে পারি। না না, নকল করে আমি জানতে চাইছি, আমি তো এই তাহলে নর্মালি যিশু বলেছি। আবির জিৎ দেব। মুশকিল হচ্ছে এটা তো তোমার মানে এটাই আমরা ভুল করি, এর সঙ্গেও তুলনা, ওর সঙ্গেও তুলনা, এক একজন এক এক রকম। তবে আমি ডেফিনেটলি জিতের একটা প্লাস পয়েন্ট বলবো, জিতের অবাঙালি হয়েও ও যে বাংলা ছবিতে এরকম একটা জায়গা করেছে, এবং ওর বাংলায়, ও তো পার্সি ছেলে, ও কিন্তু অনেকের থেকে বেটার বাংলা বলে, অনেক বাঙালির থেকে বেটার বাংলা, অনেক বাঙালির থেকে বেটার বাংলা বলে, আনকাট। আনকাট। কেমিস্ট্রি কথা একদম শুরুতে হচ্ছিল, মানে উত্তম সুচিত্রা হয়েছেন বা এরকম নানা রকম কেমিস্ট্রি হয়েছে, তোমার সঙ্গে এরকম কেমিস্ট্রি হয়, তোমার দুঃখ হয় না? মানে এরকম আমার সঙ্গে নায়িকা পুরুষ না- মানুষদের কেমিস্ট্রি হেভি হয়। আমি অঞ্জন দত্ত, হেভি কেমিস্ট্রি। আমি আবির যখন ছিলাম, হেভি কেমিস্ট্রি। এখন আমি যিশু। যিশু, হেভি কেমিস্ট্রি। মহিলাদের সঙ্গে হয় না, কি করে জানবো কেন হয় না? সেটার জন্য দুঃখ নেই, অফ ক্যামেরা। ওই যে বললাম যে ওইটা হওয়ার জন্য তো হিরো মার্কা দেখতে হতে হবে না। নইলে কেন লোক, একজন মহিলা আমাকে দেখে কেন স্বপ্ন দেখবেন? প্রেমে পড়ি, প্রেমে পড়ো, তোমার প্রেমেও পড়ে, সে হয়তো পড়ে। তো এই যে ফ্যানের কথা হচ্ছিল, এর কোনো ঘটনা আছে? মানে একবার হয়েছে কি, যেহেতু আমি ফোন মানে সেল ফোন ইউজ করি না, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, গিয়ে আমার না গুলিয়ে গেছে আমার কোথায় কোন ক্লাবটায় যেতে হবে, ইন্টারন্যাশনাল ক্লাব যেতে হবে না ওই আমি কি করি টেলিফোন বুথ ছিল তখন ডায়াসেশন স্কুলের পাশে, ওইখানে গাড়িটা নিয়ে গিয়ে লাগিয়ে আমি একটা ফোন করব, মানে হ্যাঁ আসুন ফোন করুন, বাড়িতে ফোন করে দেখো তো কি বলেছিল, লেখা আছে আমার ইন্টারন্যাশনাল ক্লাব না কি ক্লাব ওটা, ঠিক আছে কত হলো, দিতে হবে না। এটা তো পুরোটাই ভালোবাসা থেকে। দেখো আমাদের মুশকিল হচ্ছে যে আমরা, দেখো তুমি একজন ডাক্তারের কাছে যাবে, উকিলের কাছে যাবে, বাধ্য হয়ে যাবে, তাই তো? কেউ সিনেমা, আমি কাউকে বাধ্য নয় যে সিনেমা দেখতে, সিনেমা না দেখলে আমি কি হবে, মরে যাব? তা তো নয়। তাহলে কেন যায়? ভালোবেসে যায়। এই জায়গাটা বোঝানোর জন্যই বলছি, যারা সিনেমাটা বানাবেন তারা একটু ভালোবেসে বানাবেন। যে জানলায় রোদ আসে, ছড়িয়ে যায় আমার কোলে, সে আসি যে জানলায় ট্রেন আসে, প্রদীপ নিবাইয়া দেবে এক